ছোট কিংবা বড়, ব্যথা যেমনই হোক না কেন তাকে কিন্তু অবহেলা করা যাবে না। এই ব্যথাই হতে পারে আপনার শরীরের বড় কোনো রোগের বিরাট সংকেত। তাই ব্যথাকে অবহেলা না করে এর সুষ্ঠু চিকিৎসা নিতে হবে। আসুন আমরা এই ব্যাপারে সচেতন হই, এই বিষয়টিকে জানি। প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি RTVর নিয়মিত স্বাস্থ্য আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। আলোচনায় আপনাদের সাথে থাকব আমি তমালিকা বিশ্বাস। স্টুডিওতে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, রিউমাটোলজি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। স্যার কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনারাও ভালো, নিশ্চয়ই। দর্শকদের স্বাগতম। আপনাকেও আমাদের আয়োজনে আজ স্বাগত জানাই। আমাদের আজকের আয়োজনে প্রথমেই আমি আপনার কাছ থেকে জানতে চাইব, ব্যথা বলতে আমরা কি বুঝি? ব্যথা হলো আসলে একটা উপসর্গ, একটা রোগের উপসর্গ হইতে পারে। আবার একটা সিরিয়াস কোনো একটা ইনফেকশন অথবা ইনফ্ল্যামেশন অথবা ক্যান্সার, যে অথবা একটা পরে যাওয়া আঘাত, সবগুলোর কারণে আমরা কিন্তু ব্যথা পাই। এই পেইনের কারণে একটা রোগী ডাক্তারের কাছে আসতে বাধ্য হয়। অনেকে অবশ্যই ডাক্তারের কাছে আসেন না, ছোটোখাটো ব্যথা চোট পাইলেন, এটা মনে করেন যে নিজে নিজে সেরে যাবে, অনেক সময় একটা প্যারাসিটামল খেয়ে বলেন। আবার কেউ কেউ একটা ব্যথার ওষুধও খান দোকানদারের পরামর্শে অথবা নিজের উদ্যোগে। তাহলে এই পেইনটাই হলো আমাদের যেটা ব্যথা বলতে বুঝায় আর কি। ব্যথা আসলে কোনো রোগ না, এটি উপসর্গ মাত্র। হ্যাঁ, ধন্যবাদ। ব্যথা আসলে একটা উপসর্গ, এটা বললে ভালো। কিন্তু ব্যথা যদি একদম অনেক দীর্ঘদিন থেকে যায়, কিছু কিছু ব্যথা আবার নিজেই একটা রোগ হয়ে দাঁড়ায়। তাহলে বেশি দিন কোনো ব্যথাকে আসলে রেখে দেওয়া যাবে না। কম দিন আর বেশি দিন কোনো ব্যথাইতে আসলে রাখা যাবে না, দুটাই কষ্টকর। কোনো ব্যথাকে মানুষ অবহেলা করা যাবে না। উচিত নয়। আমরা জানি স্যার, ব্যথা সাধারণত কিছু আছে হয় চলে যায়, আবার কিছু আছে দীর্ঘমেয়াদী ব্যথা, যেটাকে আমরা অ্যাকুইট পেন বা ক্রনিক পেইন বলে থাকি। এই বিষয়ে স্যার আমাদের একটু বুঝিয়ে বলুন। ধন্যবাদ। অ্যাকিউট পেইন, অ্যাকিউট মানে হঠাৎ, হঠাৎ মানে কিছু কিছু ব্যথা আছে যে আপনার হঠাৎ হবে, হঠাৎ খুব বেশি তীব্র আকারে ধারণ করবে এবং এটা কিছুদিন পরে চলে যায়। এই ধরনের কিছু রোগ আছে। যেমন আমি যদি বলি, একটা গাউট রোগ আছে, এটা পায়ের গোড়ালি, পায়ের একটা সামনের পাতার গিরায় সাধারণত ব্যথাটা হয়ে থাকে। এটা কয়েকদিন পর আপনি চিকিৎসা না নিলেও চলে যায়, কিন্তু ব্যথাটা হয় খুব সিরিয়াস উপসর্গ। আবার অনেক পেটের ব্যথা হয়, এগুলো সাধারণত সাময়িক হয়। এগুলো আবার অনেক সময় খারাপ খারাপ ব্যথার কারণ হয়ে থাকে, রোগের কারণ হয়ে থাকে। আবার কিছু ব্যথা অনেক দিন ধরে, মানে একটা হয়তো গিরে ব্যথা হইলো, এটা 3 মাসের বেশি রয়ে যাচ্ছে। সাধারণত আমরা এই 3 মাসের বেশি হয়ে গেলে এগুলোকে ক্রনিক পেইন বলি। আর ক্রনিক পেইনগুলো একটু কিন্তু সাধারণত একটা বাত ব্যথার উপসর্গ হয়ে থাকে, অথবা কোনো নার্ভের একটা কম্প্রেশন, অথবা কোনো একটা ইনজুরি, অথবা কোনো একটা মেকানিক্যাল জিনিসটা ঠিক পজিশনে নেই, এই ধরনের একটা কারণে, অথবা ইউজের কারণে হইতে পারে। এই ধরনের একটা দীর্ঘমেয়াদী থেকে যেতে পারে কিছু ব্যথা, এটাকে ক্রনিক পেইন বলি। ধন্যবাদ স্যার। এবারে আমি জানতে চাইবো, আপনি প্রথমেই কিন্তু বলেছেন যে রুগীরা নিজ থেকে ব্যথার উপসর্গ বুঝে নিজেই ওষুধ খায়, অনেক সময় দোকানদারের পরামর্শে, অনেক সময় নিজের উদ্যোগে। এই যে ওষুধ খেয়ে নেন, এই ব্যাপারটা কি আসলে সঠিক একজন রুগীর জন্য? বলতে গেলে একদম সঠিক না। সঠিক না কেন? একটা ব্যথার ওষুধ অনেক সময় আপনি হয়তো প্যারাসিটামলটা খেয়ে নিতে পারেন, কিন্তু প্যারাসিটামলে বেশিরভাগ ব্যথা অনেক সময় কমে না, যেগুলো খারাপ ব্যথা। সেখানে আপনাকে ব্যথানাশক ওষুধ যেগুলো বলি আমরা, এগুলো খেতে হয়। বেশিরভাগ যেগুলো প্রচলিত ব্যথার ওষুধ, এগুলো সাধারণত পরীক্ষা নিরীক্ষা করে খেতে হয়। যেমন আপনার কিডনি সমস্যা আছে কিনা, লিভারের সমস্যা আছে কিনা, পেটের গ্যাস্ট্রিকের সমস্যা আছে কিনা, আপনার বয়স কেমন, আপনার হার্টের সমস্যা আছে কিনা, অনেক কিছু বিবেচনা করে এই ব্যথার ওষুধগুলো লিখতে হয়। সুতরাং আমরা বলবো যে একটা ব্যথার ওষুধ নিজে নিজে খাওয়াটা সঠিক হবে না। আচ্ছা, ব্যথা হওয়ার পর কোন রুগীদেরই অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে? কোন ধরনের ব্যথাগুলোতে? এমনি বলতে গেলে অনেক সময় আমরা তো প্রায় সব রোগীরই আসলে তো ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অনেক সময় পরামর্শ শুধু ডাক্তার ওষুধ দিয়ে করবে তা না, একটা কথা দিয়েও পরামর্শ হইতে পারে, অথবা ওনাকে আশ্বস্ত করা, এটা আপনার ব্যথাটা বেশি খারাপ ব্যথা না, এটা অল্প কয়েকদিনের মধ্যে চলে যাবে, সুতরাং এর জন্য ওরিট হওয়ার দরকার নেই। এটার জন্য তো ডাক্তারের কাছে যাওয়া যেতে পারে। কিন্তু কথা হলো, এমনি সাধারণত হয়তো আমরা চলাফেরা, একটা মানুষ তো ইউজ টু হয়ে যায়, হয়তো একটু মোচড় খাইলেও, একটু হুচট খাইলেও এই ব্যথাগুলো হয়তো অনেকে এমনি চলে যায়, অথবা কোনো একটা আঘাত পাইলেও হালকা করে এটা মানুষ মনে করতে পারে এমনিই চলে যাবে। কিন্তু এটা মানুষ সচরাচর ইউজ টু, এটা
দৈনন্দিন জীবনে আমাদের কাজে যে ব্যথাগুলো হয়, অনেকে একটু টাইট জুতা পরলো, ওটা পায়ে একটু ব্যথা হইলো, হয়তো মনে করছে যে জুতাটা খুলে ফেললে আবার ব্যথাটা কমে যাবে। এছাড়া অন্যান্য ব্যথা সবগুলো ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। অনেক সময় অল্প ব্যথাও একটা খারাপ একটা রোগের লক্ষণ হতে পারে। যেমন আমি একটা যদি এক্সাম্পল সহকারে বলি, মনে করেন একটু একটু পিঠে ব্যথা হয়, একটু বয়স্ক মানুষ, এটা উনি বেশি পাত্তা দিতেছেন না, ওইটা একটা ক্যান্সারের কারণ হইতে পারে। ফলে ব্যথাটাকে অবহেলা না করে মানে সঠিক ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো। জেনে বুঝে অনেকে আছেন দীর্ঘদিন পেন কিলার খান, এটা আসলে কতটা ঝুঁকিপূর্ণ? পেইন থাকলে তো পেইন কিলার খেতে হয়। পেইন হলো এমন একটা জিনিস যেটাই ডাক্তারের কাছে আসতে বাধ্য করে, তাহলে ফলে পেইন নিয়ে মানুষ আসলে চলতে পারে না। অনেকে টলারেবিলিটি বাড়ায়, কিন্তু দীর্ঘদিন যদি পেইনের রোগ থাকে, কিছু কিছু রোগ আছে যেমন বাতের রোগগুলো, বাতের রোগগুলো তো দীর্ঘমেয়াদী, এগুলোতে দীর্ঘদিন ব্যথার ওষুধ খেতে হয়। অথবা অনেক সময় নার্ভের পেইন থাকে, অথবা ম্যালালাইনমেন্ট থাকে, অথবা অস্টিওআর্থ্রাইটিস বলে এগুলো থাকে, এগুলো তো অনেক সময় দীর্ঘদিন ব্যথার ওষুধ লাগে, অল্প কয়েকদিন খেলে রোগটা একদম নিরাময় হয়ে যায় না। সেক্ষেত্রে আপনাকে সময়ের ব্যবধানে হয়তো 1-1.5 মাস পর পর আপনাকে কিডনি ফাংশন ঠিক আছে কিনা, লিভার ফাংশন ঠিক আছে কিনা, রক্তের ঠিক পরিমাণ ঠিক আছে কিনা, এইসব জিনিসগুলো, হার্টের সমস্যা আছে কিনা, এইসব জিনিসগুলো বিবেচনায় আনতে হবে যদি দীর্ঘমেয়াদে আপনার ব্যথার ওষুধ খেতে হয়। সেক্ষেত্রে অবশ্যই আপনার কিছুদিন পরপর পরীক্ষা করতে হবে। প্রথম আমি মনে বলি, আর যদি বলি প্রথম হয়তো 1 মাস পর পর আপনি করলেন 3 মাস পর্যন্ত, এরপরে দেখেন যে ব্যথার ওষুধটা তেমন ঝামেলা করতেছে না, তারপর সেক্ষেত্রে আপনি আরেকটু লম্বা গ্যাপে অর্থাৎ 3 মাস সময় পর পর আপনি পরীক্ষা করে করে দেখতে হবে আপনার যদি দীর্ঘমেয়াদী পর্যবেক্ষণে রাখতে হবে। এবারে স্যার আপনার কাছে জানতে চাইবো, অনেক রুগী আছে যাদের আনকন্ট্রোল পেইন থাকে, যে পেইন কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না। এইসব রোগীর ক্ষেত্রে তাদের শরীর ও মনের উপর স্বাভাবিকভাবে বিরূপ প্রভাব পড়ে, এই ব্যাপারটা যদি স্যার আপনি আমাদের একটু বুঝিয়ে বলেন। অনেকেই দেখা যায় যে ব্যথার ওষুধ খাইতেছে, বাতের ওষুধ ঠিকভাবে খাইতেছে, সঠিক ডাক্তারের পরামর্শ নিতেছে, এরপরেও কিছু ব্যথা রয়ে যাচ্ছে। হ্যাঁ, এতে সাধারণত মানুষ নার্ভাস ফিল করে। কিন্তু এক্ষেত্রে আমাদেরকে একটু কুপিং স্ট্র্যাটেজি একটা কথা বলা আছে, অর্থাৎ মেনে নেওয়াগুলো কি, আমরা বলি যে পেশেন্টকে আপনি সামাজিক কাজে লিপ্ত হয়ে যান। হ্যাঁ, আপনি মনে করবেন যে আপনার ভালো ভালো স্মৃতিগুলো, যেমন মনে করেন আপনার ছেলে কোনো এসএসসিতে গোল্ডেন A+ পাইছিল, এই স্মৃতিটা আপনাকে খুব আনন্দ দিয়েছিল, আপনি বারবার এটা মনে করার চেষ্টা করেন। আবার একটা দুঃখজনক ঘটনাও থাকতে পারে, ওইটাই কম মনে করার চেষ্টা করবেন। তারপর আপনার নিজেকে সামাজিক কাজে জড়াই দেন এবং সব সময় একটু আপনার বন্ধুবান্ধব নিয়ে একটু আনন্দ থাকেন, থাকলে ব্যথার অনুভূতি কম হয়। এটা কিন্তু একটা চিকিৎসা। আপনি যদি বারবার দুঃখের মধ্যে থাকেন, মনে মনে দুঃখ পাবেন, তাহলে আপনার কাছে ব্যথার অনুভূতিটাও একটু বেশি মনে হবে। ধন্যবাদ স্যার, আপনি খুব সুন্দর করে ব্যাপারটা বুঝিয়ে বললেন। এই যে ব্যথা ম্যানেজ করতে গিয়ে যে পেইন ম্যানেজমেন্টের যে বিষয়টা, এটা সমাধান করতে গিয়ে কি আমরা লাইফস্টাইল মডিফিকেশন বা ফিজিওথেরাপি এক্ষেত্রে কিভাবে একজন রোগীকে সহায়তা করতে পারে? লাইফস্টাইল মডিফিকেশন মানে কি, আপনি যেই পরিবেশ আছি অথবা যেই আসনে, মনে করেন আমি যেই আসনে বসে আছি, এই আসনটা অনেক সময় ব্যথার কারণ হতে পারে। আমি যদি বলি একটা, যেমন আপনি অফিসের একজন বড় অফিসার, উনি এমন একটা ভারী চেয়ার ইউজ করতেছেন যেটা অন্যান্যদের চেয়ারের চেয়ে একটু উন্নত বা একটু ভারী, এটাও অনেক সময় এই চেয়ারটাই ওনার একটা ব্যথার কারণ হইতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এই বিষয়ে। এই জন্য আপনার স্টাইলটা, আপনার বসার ধরন, আপনার হাঁটার ধরন, আপনার কাজের ধরন, আপনার চলাফেরার ধরন, এগুলো শোয়ার ধরন, আপনি কীভাবে এক নাগার এক জায়গায় অনেকক্ষণ বেশি বসে থাকেন, এইসব জিনিসগুলো লাইফস্টাইলগুলো অবশ্যই আপনাকে একটু চেঞ্জ করতে হবে। মনে করেন আপনি একটা হাঁটুতে ব্যথা বা পায়ের গোড়ালিতে ব্যথা, আপনি একটু বাঁকা হয়ে দাঁড়াইলে, একটু এক জায়গায় দাঁড়াই থাকলে আপনার ব্যথা হয়, সেক্ষেত্রে আপনি একটু দাঁড়াবেন, একটু হাঁটবেন, একটু বসবেন। অবশ্যই এখানে লাইফস্টাইল মডিফিকেশনের একটা বিহেভিয়ার আছে। আর একটা আপনি বললেন যে একটা থেরাপি আসলে এটা হলো প্রাচীনতম চিকিৎসা। যখন ওষুধ আসার আগেও কিন্তু থেরাপি আসছে। মনে করেন মানুষ একটা ব্যথা পাইতে, একটু ব্যথাতে গরম পানিতে সেক দে, গরম বীজে সেক দে, এটা কিন্তু ওল্ডেস্ট চিকিৎসা বলা হয় একটা। এই চিকিৎসাটা কিন্তু স্টিল মেডিকেল সায়েন্সে সঠিক বলে প্রমাণিত। এই জন্য থেরাপির অবশ্যই রোল আছে। এখানে বিভিন্ন ধরনের থেরাপিস্টের কাছে যায়। কিছু কিছু রোগ আছে
এগুলো অবশ্যই আপনার ডাক্তারই সিলেক্ট করে দেবেন। এইগুলোতে আপনার থেরাপি এই রোগকে উন্নত করতে পারে বা ব্যথার অনুভূতি কমাইতে পারে। যেমন একটা অস্টিওআর্থ্রাইটিস আমি যদি বলি, এখানে হাঁটু ব্যথা, এখানে শুধু থেরাপি না, এখানে ব্যায়ামও খুব ইম্পর্ট্যান্ট। ব্যায়াম হলো আশেপাশের মাংসগুলোকে শক্ত করা, যেন হাঁটুর উপর প্রেশারটা কম কমে। আবার থেরাপি গরম ভিজে যদি সেক দিই, একটা হালকা গরম, আবার বেশি গরম না, এটাতে একটু পেইনের অনুভূতিটা কমে যায়। সুতরাং ব্যায়াম, ফিজিওথেরাপি দুইটা খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘমেয়াদী ব্যথাগুলো উপশমের জন্য। স্যার, এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন RTVর নিয়মিত স্বাস্থ্য আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। ফিরব কিছুক্ষণ পরেই, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন RTVর নিয়মিত স্বাস্থ্য আয়োজন মেডিক্যাফে পাওয়ার্ড বাই নিভিয়ান। স্যার, আমরা পেইন নিয়ে আলাপ করছিলাম। এই পর্যায়ে আমি আপনার কাছ থেকে জানতে চাইব, এই যে রোগীর পেইন, এটা কি পুরোপুরি নিরাময় করা সম্ভব, নাকি এটা সাময়িকভাবে শুধু নিয়ন্ত্রণ করা হয়? প্রত্যেকটা রোগ একই ধরনের না, এক একটা রোগের নেচার, প্রকৃতি এবং উপসর্গ এক এক ধরনের। কিছু রোগ আছে যে একটু আপনার ব্যথার ওষুধ দিলাম, সাময়িক ব্যথা, এটা একদম নিরাময় হয়ে যায়। যেমন আমি প্রথমে একটু বলছিলাম, যেমন একটু আঘাত পেলেন, ওই ব্যথাটাও পুরো চলে যাবে। এই ধরনের আরও কিছু রোগও আছে মানে যেটা ব্যথার ওষুধে চলে যায়। কিন্তু দীর্ঘমেয়াদী যেগুলো রোগ আছে, এগুলো একদম পেইন কিলার দিয়ে আপনার পুরোপুরি চলে যাবে না, এটা আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এই ধরনের বাত ব্যথার বেশিরভাগ রোগগুলোকে আপনার নিয়ন্ত্রণে রাখতে হয়, যেন রোগীরা সহ্য ক্ষমতার মধ্যে থাকে। এটা নিয়ে রোগীরা উদ্বিগ্ন হয়ে না যায়, মানে এটা রোগীরা হতাশ হয়ে যাবে যদি আমরা এটা কমাইতে না পারি। তাহলে এই জন্য আমরা অনেকগুলো রোগকে নিয়ন্ত্রণ করে রাখি। বিভিন্ন ধরনের ব্যথানাশক ওষুধ, বাতের ওষুধ বা অন্যান্য ক্ষেত্রে নার্ভের অনুভূতি কমানোর ওষুধ দিয়ে আমরা এগুলোকে নিয়ন্ত্রণ করে থাকি। আচ্ছা, এই যে আমরা ওষুধ যেগুলো ব্যবহার করি, পেইন কিলার বা ব্যথাকে নাশ করার জন্য যে ব্যথানাশক ওষুধ, এটা কি সবার জন্য নিরাপদ? এটা অবশ্যই সবার জন্য নিরাপদ এই কথা বলা যাবে না। এই জন্য আমি আগেই বলছিলাম, আপনাকে লিভারের অবস্থা কি, আপনার কিডনির অবস্থা কি, আপনার শারীরিক অন্যান্য উপসর্গগুলো, আপনার প্রেশার কেমন আছে, আপনার ডায়াবেটিস আছে কিনা, আপনার হার্টের সমস্যা আছে কিনা, আপনার বয়স কেমন, আপনি পুরুষ নাকি মহিলা, মহিলা হলে আপনি প্রেগনেন্ট কিনা, এইগুলো সবগুলো বিবেচনায় আনতে হবে। এখন আমরা সাধারণত কতগুলো NSAID আছে এগুলো বলি। NSAID এগুলো এই নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ বলি। এই ওষুধগুলো আপনার যদি কিডনিতে সমস্যা বেশি থাকে বা লিভারের সমস্যা বেশি থাকে, তাহলে এগুলো দেওয়া যায় না। আবার হার্টের সমস্যা থাকলে এগুলোকে নিয়ন্ত্রিতভাবে দিতে হয়। এখানে আবার বিভিন্ন ধরনের ওষুধ আছে, এক একজনের জন্য এক একটা সুইটেবল। আর অনেকগুলো ওষুধ আছে যে যেমন মনে করেন খুব গ্যাস্ট্রিক বাড়াই দিই, আবার কতগুলো ব্যথার ওষুধ গ্যাস্ট্রিক কম বাড়ায়, আবার এগুলোর অন্য উপসর্গও থাকতে পারে। তো সব মিলে সব ব্যথার ওষুধ সবার জন্য নিরাপদ এটা বলা যাবে না। এই যে ব্যথা হলেই আমরা টুক করে একটা ব্যথার ওষুধ খেয়ে নিই, এই পেইন কিলার বা ব্যথার ওষুধ খাওয়া, হঠাৎ করে খাওয়া, এটা কি আসলে রোগীর জন্য ঝুঁকিপূর্ণ না? এটা হলো অবশ্যই ঝুঁকিপূর্ণ। মানে ব্যথা হইলেও ব্যথার কারণ নির্ণয় করলাম না, কেন হচ্ছে এটা জানলাম না, এটা কি, এটার পরিধি কি, এটার আমার শারীরিক অবস্থা বিবেচনা না আনলাম না, বিভিন্ন শারীরিক কোথায় কোথায় সমস্যা আছে এগুলো নোট করলাম না, না করে আমি হুট করে একটা ব্যথার ওষুধ খেয়ে নিলাম, এটা আসলে অবশ্যই নিরাপদ না। অনেক সময় যদি আপনার খুব বেশি ইমার্জেন্সি হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি প্যারাসিটামল জাতীয় ওষুধ হয়তো খেতে পারেন। যদিও হঠাৎ দুই একজনের প্যারাসিটামলের ওষুধও জামিল হইতে পারে। তাহলে এই জন্য সব সরাসরি ব্যথার ওষুধগুলো পরামর্শ ব্যতীত খাওয়া সঠিক হবে না। ব্যথার ওষুধের এমন কোনো নিয়ম আছে কি, খাওয়ার আগে বা খাওয়ার পরে খেতে হয়? ব্যথার ওষুধগুলো একটু খাওয়ার পরে খাওয়াই ভালো, এতে অ্যাসিডিটিটা কম হয়। কিন্তু এখন বাজারে দেখা যায় যে অনেকগুলো ব্যথানাশক ওষুধের সাথে একদম গ্যাস্ট্রিকের ওষুধের কম্বিনেশন আছে। এইগুলো খালি পেটে খাওয়া যায়। খালি পেটে খাইলে আগে গ্যাস্ট্রিকের ওষুধটা কাজ করে, পরে গিয়ে আস্তে আস্তে ব্যথার ওষুধটা খাওয়ার পরে গিয়ে অ্যাকশনে যায়। সেই ক্ষেত্রে এটা গ্যাস্ট্রিক সহ যেগুলো ওষুধ পাওয়া যায় এগুলো আগে খাওয়া যেতে পারে। এমনি সরাসরি ইন জেনারেল কথা হলো খাবার পরে খেতে হবে। আপনি বললেন স্যার যে হার্ট রোগী বা কিডনি রোগী
বা বয়স্ক যে রুগীগুলো আছে তাদের মধ্যে ব্যথাটা একদম কমন একটা প্রবলেম, তারা এই ধরনের লক্ষণ নিয়েই আসলে আপনাদের কাছে আসেন যে আমার ব্যথা আছে, তাদের ক্ষেত্রে ব্যথার ওষুধ প্রেসক্রাইবে কোনো ধরনের সতর্কতা প্রয়োজন আছে? না, অবশ্যই তাদের ক্ষেত্রে খুব সতর্কতার সাথে আমাদের আগাইতে হবে। এবং মনে করেন একটা, আমি যদি এক্সাম্পল বলি, একটা হার্টের রুগী, ওনার ব্যথা আছে, আমরা দেখলাম যে ওনার কিডনি ভালো আছে, লিভারও ভালো আছে, তারপর বা গ্যাস্ট্রিকের কোনো তেমন ঝামেলা নেই, সেক্ষেত্রে আমরা ওনাকে কিছু ব্যথার ওষুধ সিলেক্ট করতে হয়। যেমন ন্যাপ্রোক্সেন একটা গ্রুপ আছে, এই গ্রুপটা বলা হয় যে মোটামুটি হার্ট ফ্রেন্ডলি, এটা হার্টের বেশি সমস্যা বাড়ায় না। তাহলে সেই ক্ষেত্রে, এবং বয়স্ক মানুষ এবং ইভেন যাদের হাইপার টেনশন আছে, ডায়াবেটিস আছে, ওদেরকে আমরা এই ন্যাপ্রোক্সেন এই জাতীয় মোটামুটি সেফের ওষুধ কিছু আছে। আবার এগুলো একটা অ্যানাসাইটির সাথে, ব্যথার ওষুধের সাথে আরেকটা অন্য ওষুধের ইন্টারাকশন থাকতে পারে। সেক্ষেত্রে কি করণীয় স্যার? সেই ক্ষেত্রে আমাদের ওই ডাক্তার সিলেক্ট করবে ওরা অন্যান্য কোন গ্রুপের ওষুধ খায়, কী খায়, সবগুলো বিবেচনায় আনতে হবে। বিবেচনায় আনে কোন ওষুধটা ইন্টারাকশন করে না, অর্থাৎ অন্য ওষুধের সাথে খারাপ পার্শ্ব প্রতিক্রিয়া করে না, ওই ধরনের একটা ওষুধকে, নিরাপদ ওষুধকে সিলেক্ট করতে হবে ওনার জন্য। স্যার, কিছু কিছু ব্যথার ওষুধ আছে যেগুলো দেওয়ার আগে আপনারা রোগীকে ভ্যাকসিনেটেড করে নেন, এই বিষয়টা আমাদেরকে একটু সহজ করে বুঝিয়ে বলবেন। ভ্যাকসিন, এটা হলো, আমরা চিকিৎসাটা আসলে কয় ধরনের আছে। চিকিৎসাটা হলো রোগ হওয়ার পরে চিকিৎসা, আবার কিছু কিছু চিকিৎসা আছে রোগ হওয়ার আগে চিকিৎসা। যেমন আপনাকে ডাক্তার অ্যাডভাইস করলেন, আপনি নিয়মিত আধা ঘন্টা করে হাঁটেন, নিয়মিত সাঁতার কাটেন, নিয়মিত দৌড়ান, আর লবণ কম খান, সুগার কম খান, এগুলো উপদেশ। এগুলো কেন দিচ্ছে? ভবিষ্যতে একটা রোগ না হওয়ার জন্য। এই ধরনের ভ্যাকসিনটাও হলো এই ধরনের, মানে পরবর্তীতে একটা রোগ না হওয়ার জন্য। তাহলে আমাদের বুঝতে হবে ব্যথার ওষুধ নিজে তেমন ঝুঁকি বাড়ায় না, কিন্তু বাতের ওষুধ, ব্যথার ওষুধের সাথে সাথে আমরা অনেক রোগীকে বাতের ওষুধ দিই, এগুলো আবার রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় দিই। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ঝুঁকি আছে বা এই ধরনের ওষুধ ব্যবহার করতে হবে, এদেরকে কিছু ভ্যাকসিন অবশ্যই দিয়ে দিতে হবে আপনাকে। মানে যেমন নিউমোনিয়ার টিকা, ইনফ্লুয়েঞ্জার টিকা, তারপরে হেপাটাইটিস অর্থাৎ জন্ডিসের টিকা, মেনিনজাইটিসের টিকা, এই জাতীয় কিছু টিকা আপনাকে ওই বাত ব্যথা চিকিৎসা শুরুর আগেই দিয়ে দিতে হবে। আমি যদি আরেকটু আপনাকে স্পষ্ট করতে বলতে যাই, এটা শুধু ব্যথার ওষুধ যারা খাইছে তাদের জন্য প্রযোজ্য তা না। এছাড়াও মনে করেন একটা ডায়াবেটিস মানুষ আছে, ডায়াবেটিসে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, অথবা কিছু হার্টের রুগী আছে, ওদেরও ওষুধের কারণে বা নিজের থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, বা একটা কিডনি রুগী, ওরও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাহলে এইসব সব রুগীরা এইসব ইনফেকশনের ঝুঁকিতে থাকে, যেমন নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা যেটা বললাম, এইসব ভ্যাকসিনগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে অবশ্যই আগে দিয়ে দিতে হবে। এটা একটা চিকিৎসার অংশ। না হলে এইসব রুগী একবার নিউমোনিয়া হয়ে গেলে উনি একটা মহামারী আকারে ধারণ করতে পারে। অনেক সময় এইসব রুগীকে আইসিইউতেও নিয়ে যেতে হতে পারে। অনেক সময় এগুলো এই নিউমোনিয়াই আপনার প্রাণঘাতী হয়ে দাঁড়াবে। স্যার, এবারে আমি জানতে চাইবো, এই যে আপনি পেইন ম্যানেজমেন্টের বিষয়টা বললেন, এক্ষেত্রে কি ছেলে মেয়ে বা নারী পুরুষের মধ্যে চিকিৎসায় কোনো ভাগ আছে, না সবার জন্য একই চিকিৎসা? না, অবশ্যই আমি এটা ভাগ আছে। আমি আগে একটু ইঙ্গিত দিয়েছিলাম, যেমন একটা নারীরাই তো প্রেগনেন্ট হয়, প্রেগনেন্ট হলে আমাদের ব্যথার ওষুধগুলো হিসেব করে খেতে হয়। তখন অবশ্যই আমরা একদম বলবো যে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হয়। মনে হয় প্রথম 20 সপ্তাহ পর্যন্ত আমরা ব্যথার ওষুধ বিশেষজ্ঞ ডাক্তাররা প্রেসক্রাইব করেন, কিন্তু 20 সপ্তাহের পর আর প্রেসক্রাইব করেন না। সেক্ষেত্রে বাচ্চার ক্ষতি হইতে পারে বা মায়ের ক্ষতি হইতে পারে ইত্যাদি বিবেচনাগুলো, এটা অবশ্যই গাইনোকোলজিস্ট বা অবস্টেট্রিশিয়ান বলে যারা বাচ্চা ডেলিভারি ডিল করে, ওদের সাথে পরামর্শ, যৌথ পরামর্শে এটা এইসব সিদ্ধান্তগুলো নিতে হয়। এটা হলো প্রেগনেন্সির হিসাব। এছাড়া ছেলে এবং পুরুষ মেয়ে ভেদে কিছু ওষুধের তারতম্য হয়। যেমন কিছু কিছু ব্যথার ওষুধ ছেলেরা টলারেট করতে পারে, মেয়েরা কম টলারেট করতে পারে। যেমন ইন্ডোমেথাসিন একটা ওষুধ আছে, এটা যদি আপনার মহিলা বা অল্প বয়স্ক মহিলারা যারা খায় না কেন, ওরা বলে যে একটু ওদের মাথা ধরে, মাথা ঘুরোয়, কিন্তু ছেলেরা এত বেশি কমপ্লেইন করে না এটা নিয়ে। তাহলে এই ধরনের সিলেকশনে একটু অবশ্যই তফাৎ থাকে। খুব সুন্দর করে স্যার আমাদেরকে বুঝিয়ে বলার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও এবং আমাদের দর্শকদেরও। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন RTVর নিয়মিত স্বাস্থ্য আয়োজন মেডিক্যাফে পাওয়ার বাই নিভিয়ান। দেখা হবে আগামীতে, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, RTVর সাথেই থাকুন।